আমি কি কোনো কাজে অন্যায় করেছি বা কোনো কাজ ফাঁকি দিয়েছি যে ম্যানেজার আমাকে এখান থেকে তাড়িয়ে দিবে? ভুলটা ছিল আপনার, বুঝতে পেরেছেন? তখনই ম্যানেজার সাহেব চলে আসলো। আর ম্যানেজার সাহেব চলে আসার পরে ম্যানেজার সাহেব আমাকে ওনার সামনে একটা থাপ্পড় মারলেন। আর থাপ্পড় মারার পরে আমাকে বলতে লাগলো, কি ব্যাপার? তোকে আমি বলেছি যে ঠিক মতো কাজ করার জন্য, আর তুই কি না এখানে ওনার সঙ্গে ঝামেলা করছিস? এরপর থেকে আর কখনো ঝামেলা করবি না। ওনাকে সরি বলে ওনার কাজটা তাড়াতাড়ি করে দেই। উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ম্যানেজার সাহেব, আমি হয়তো ওনার কাজটা ঠিক মতো করেছিলাম, কিন্তু ওনার গাড়ির একটা পার্টস নষ্ট হয়ে গেছে। আমি বলেছিলাম যে পার্টসটা নতুন লাগানোর জন্য আমাদের দোকানেই আছে, এইখান থেকে লাগিয়ে দিই, তার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। কিন্তু উনি আমাকে এই কথাটা বলাই যা নয় তা বলতে শুরু করে দিয়েছে। এইখানে আমার দোষটা কোথায়? ঠিক আছে, আর এর কথা বলতে হবে না। চুপচাপ কাজ কর। আর ম্যাডাম, আপনার গাড়ির পার্টস আমি লাগিয়ে দিচ্ছি। আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে। আমাদের দোকানে পার্টস আছে। ঠিক আছে, আপনি গাড়িটা তাদের ঠিক করে দিন। আর এই ফকিন্নির বাচ্চাকে আমি দেখে নেব। এই ফকিন্নির বাচ্চার কত বড় সাহস আমাকে জ্ঞান দেওয়া, আমাকে ছোট করে কথা বলা। তারপরে আমি গাড়ি ঠিক করতে লাগলাম। আর প্রায় 1 ঘন্টা পরে ওনাকে গাড়ি ঠিক করে গাড়ির চাবিটা বুঝিয়ে দিলাম। আর গাড়ির চাবিটা বুঝিয়ে দিতেই উনি আমার কাছ থেকে চাবিটা জোর করে নিয়ে চেক করলো। আর চেক করার পরে আমার হাতে কিছু টাকা দিয়ে উনি চুপচাপ হয়ে চলে গেলেন। বুঝতে পারলাম উনি আমার উপর অনেক রেগে আছে। হয়তো আমার কিছু ক্ষতি করতে পারে, যা ইচ্ছা করুক, আমি আমার কাজ করছি, এটাই বড় কথা। তারপর আমি টাকাগুলো ম্যানেজার সাহেবকে দিলাম। আর ম্যানেজার সাহেব টাকাগুলো নিয়ে বলতে লাগলো, এভাবে যদি একটা গাড়ি ঠিক করতে অনেকক্ষণ লাগিয়ে দিস, তাহলে বাকি গাড়িগুলো কিভাবে ঠিক করবি বল? আর একটু পরেই নেহাল চৌধুরী তার গাড়ি পাঠাবে। নেহাল চৌধুরী গাড়ি কিন্তু অনেক দামি গাড়ি, জানিস তো? নেহাল চৌধুরীর কোথায় পুরো শহরটা চলে। ওই নেহাল চৌধুরী গাড়ি এমনভাবে ঠিক করে দিবি যেন উনি আমাদের প্রশংসা করে। গাড়ির যা ক্ষতি হচ্ছে সেগুলো তো ঠিক করব, তাই না? ভালো করে ঠিক করে দেওয়া কি আছে? আমি তো আমার সাধ্য দিয়েই চেষ্টা করি সকল গাড়িগুলো ভালোভাবে ঠিক করে দেওয়া। আপনি কি সব বলছেন এইসব? আর উনি এত বড় হয়েছে দেখে তো কি হয়েছে, ওনাকে এত ভয় পাওয়া লাগবে কেন? আচ্ছা, তুই ছোটবেলা থেকেই কি এমন ঘাড় তেরা? আমি তোকে যেটা বলেছি তুই সেটাই করবি। আর এর চেয়ে বেশি কিছু করতে চাস তাহলে নেহাল চৌধুরী যদি একবার জানতে পারে, তোর অবস্থা খারাপ করে দেবে। কারণ এই শহরের টপ মাফিয়া কিং হলো নেহাল চৌধুরী। ও যদি রাস্তা দিয়ে যায় তাহলে রাস্তার মধ্যে একটা পোকামাকড় দেখা যায় না। ও আচ্ছা, তাই নাকি? তা তো ভালো, কিন্তু নেহাল চৌধুরী যদি একবার এইখানে আসতো তাহলে তো আমাদের গ্যারেজটা অনেক উন্নত হয়ে যেত, তাই না ম্যানেজার সাহেব? এমনিতেও নেহাল চৌধুরী আমাকে অনেক ভালো চেনে। নেহাল চৌধুরীর সঙ্গে আমার মোটামুটি ভালো পরিচয়। ওনার সকল গাড়ি আমার গ্যারেজ দিয়ে থাকে। তারপর আমি অন্য একটা গাড়ির কাজ করতে লাগলাম। আর কিছুক্ষণ পরেই একটা দামি গাড়ি এসে গ্যারেজে প্রবেশ করলো। আর গাড়িটা দেখেই বুঝতে পারলাম এটাই হলো নেহাল চৌধুরীর গাড়ি, যেটা দিয়ে নেহাল চলাফেরা করে। তারপর আমি সেই গাড়িটা রেখে নেহালের গাড়ির মধ্যে হাত দিলাম। আর গাড়িটার বেশ কিছু সমস্যা আছে। আর আমি গাড়িটা ঠিক করতে লাগলাম, তখনই দেখলাম ম্যানেজার সাহেব বাইরে চলে গেল। তারপর আমি তাড়াতাড়ি করে আমার ব্যাগটা নিয়ে এসে গাড়ির মধ্যে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিলাম। আর জিপিএস ট্র্যাকার এমনভাবে লাগিয়ে দিলাম যেন এটা কোনো মিস্ত্রি খুঁজে না পায়, কারণ নেহাল চৌধুরী অনেক চালাক একজন লোক। আর চালাক বললেই সে অনেক ড্রাগস ডিলের সামনে। তারপর আমি গাড়িটা ঠিক করে দিলাম। আর গাড়িটা ঠিক করে দেওয়ার পরই ম্যানেজার সাহেব চলে আসলো। আর ম্যানেজার সাহেব চলে আসার পরে আমাকে বলতে লাগলো, শোন, তুই গাড়িটা নিয়ে নেহাল চৌধুরীর বাসার সামনে দিয়ে আয়। আর যদি ওনাকে কেউ না থাকে তাহলে বাসার ভিতর গাড়িটা পার্ক করে রেখে আসবি। বুঝতে পেরেছিস? আমি এই কথা শোনার পর আমি তো মহা খুশি, কারণ এটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আর সেটাই কপালে মিলে গেল। তারপর আমি গাড়িটা নেহাল চৌধুরীর বাসার উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলাম। আর কিছুক্ষণ পরেই নেহাল চৌধুরী বাসার সামনে চলে আসলাম। আর বাসার সামনে আসার পর আমি হর্ন দিলাম গেটের সামনে। তখনই বডিগার্ডগুলো এসে আমাকে দেখলো। আমি বললাম গাড়ি নিয়ে এসেছি, গাড়িটা পার্ক করে চলে যাব। তারপর গেট খুলে দিল। আর গেট খুলে দেওয়ার পর আমি গাড়িটা পার্ক করলাম আর চারপাশটা ভালো করে দেখলাম। তারপর আমি আমার গোপন ক্যামেরা দিয়ে এগুলো ভিডিও করে নিলাম।
আর ভিডিও করার পর আমি সেইখান থেকে সোজা হাঁটা দিলাম। আর তখনই আমার সামনে একটা গাড়ি এসে থামলো। আমি গাড়িটার মধ্যে উঠে পড়লাম, আর উঠে পড়তে তখনই আমি সাব্বিরকে বললাম, সাব্বির শোন, আমি নেহালের গাড়িতে জিপিএস লাগিয়ে দিয়েছি। তুই সবসময় খেয়াল রাখবি যে নেহাল গাড়িটা কোথায় কোথায় নিয়ে যায়, কোথায় কোথায় ডিল করে। আর আমার মধ্যে মনে হচ্ছে যত রকমের দূর দূরান্তের ড্রাগস ডিল হয় সবগুলোর মধ্যে এই গাড়িটাই নিয়ে যায়। আমি যতটুকু জানি, আর সেই জায়গাগুলো চিহ্নিত করবি, ওইখানে আমার লোক সেট করে দিবি। আমি না বলা পর্যন্ত কোনো কিছুই করবি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই, আমি বুঝতে পেরেছি। আর ভাই, আরেকটা তথ্য আছে, নেহালের সঙ্গে একটা মেয়ে থাকে। ওই মেয়েটাকে আমি খুব ভালো করে চিনি। ওই মেয়েটা হলো কমিশনারের একমাত্র ভাতিজি। তার মানে আমি তো ভেবেছিলাম যে এইখানে প্রশাসনের একজনও তার সঙ্গে নেই। দেখছি নেহালের সঙ্গে তার প্রশাসন যুক্ত আছে। ঠিক আছে, সমস্যা নেই। এই কমিশনারকে পরে দেখছি। আগে নেহালের সব কিছু বন্ধ করি, তারপর এক এক করে সব কিছু করে যাব। আর শোন, তোরা কিন্তু সাবধানে থাকবি। আর আমি না বলা পর্যন্ত তোরা কিন্তু এই শহরে ঢুকবি না, বুঝতে পেরেছিস? আর সবাইকে আমি যেভাবে কাজ করতে বলেছি এইভাবেই কাজ করবি। হ্যাঁ ভাই, ঠিক আছে। আর ভাই, কালকে আমাদের 1 কোটি টাকার অস্ত্রগুলো আসবে। এই অস্ত্রগুলো কোথায় নিয়ে যাব? আমাদের আসল গোডাউনে নিয়ে যাব নাকি ওই শহরে ঢুকাবো, কোনটা? শোন, এই অস্ত্রগুলো কিন্তু তুই রিসিভ করতে যাবি না। এই অস্ত্রগুলো রিসিভ করার জন্য সাকিব যাবে। সাকিবকে দিয়ে এই অস্ত্রগুলো করানো হবে, কারণ সব জায়গায় তুই গেলে তোর সমস্যা হতে পারে। ঠিক আছে ভাই। ভাই, আমি নেহালের গাড়ির জিপিএস সব সময় ট্র্যাক করব। নেহাল কোথায় যায় আমি আপনাকে 24 ঘন্টার তথ্য দেব। আপনি কোনো চিন্তা করবেন না। আর ভাই, আপনি কিন্তু গ্যারেজ মেকানিক হিসেবে অনেক ভালোই দেখায়। ফাজলামো করিস না, ফাজলামো করার অনেক সময় পড়ে আছে। এখন যেটা বলছিস সেটা কর, বুঝতে পেরেছিস? তারপর আমি গাড়ি থেকে নেমে সোজা গ্যারেজে চলে আসলাম। আর গ্যারেজে আসার পর আমি আবারও কাজ করতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। বিকালবেলা গ্যারেজের কাজ শেষ করে সেখানে বসে আছি, আর বসে থাকার সময় হঠাৎ একটা কালো গাড়ি গ্যারেজে প্রবেশ করলো। আর সেই গাড়ির থেকে একজন বোরকা পরা মেয়ে নামলো। আমি এটা দেখে সত্যিই অবাক হয়ে গেছি, কারণ এত দামি গাড়ির মধ্যে একজন পর্দাশিল্পী, সত্যিই অন্যরকম ভালো লাগছে। মেয়েটার চোখগুলো দেখে আমি চোখের প্রেমে পড়ে গেছি। এই প্রথম আমার কাউকে ভালো লেগেছে। আর তখনই আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া, আমার একটা উপকার করতে পারবেন? আসলে আমার গাড়িটা ঠিকমতো ব্রেক কাজ করছে না। গাড়িটা যদি ব্রেকটা দেখে দিতেন তাহলে অনেকটা ভালো হয়। ঠিক আছে ম্যাডাম, আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি গাড়ি এখনই ঠিক করে দিচ্ছি। তারপর আমি ওনাকে একটা চেয়ার এনে দিলাম। চেয়ার এনে দেওয়ার পর আমি গাড়িটা ঠিক করতে লাগলাম। আর প্রায় আধা ঘন্টা পরে গাড়ির ব্রেকটা ভালো করে ঠিক করে দিলাম। আর উনি আমাকে 1000 টাকা দিল, আর 1000 টাকার নোট দিয়ে বলতে লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার উপকার করার জন্য। আর এই নিন 1000 টাকা, এটা রেখে দিন। আমার কাছে বেশি নেই, না হলে আরও দিতাম। ম্যাম এইখানে টাকা লাগবে না, আর আমি শুধুমাত্র এই টাইপ করে দিয়েছি, এটার জন্য টাকা দিতে হবে না। আপনি চলে যান, 1000 টাকা আপনার কাছে রেখে দিন, অন্যদিন না হয় দিয়ে যাবেন। তারপর মেয়েটা আমাকে টাকার জন্য অনেক জোরাজুরি করলো, কিন্তু আমি টাকাটা রাখলাম না। কারণ টাকাটা রাখলে তার সঙ্গে আমার আর দেখা হবে না, তার পরিচয় সম্পর্কে জানতে পারবো না। আমার তো তার সম্পর্কে জানতে হবে। আর যদি সব কিছু না জানতে পারি তাহলে কি আর হবে? এই প্রথম আমি কাউকে ভালোবাসলাম, সেই আমার প্রথম ভালোবাসা। তারপর মেয়েটা চলে গেল। আর মেয়েটা চলে যাওয়ার পর আমার গ্যারেজে বসে পড়লাম। আর এভাবেই সময়টা পার হলো। তারপর রাত 8টার সময় আমি বাসায় ফিরলাম। আর বাসায় ফেরার পর আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। বুয়া রান্না করে গেছে। আমি খাবার খেয়ে বিছানায় বসে বসে ল্যাপটপে কাজ করছিলাম। আর তখনই সাকিব আমাকে কল দিল। আর সাকিব কল দিয়ে বলতে লাগলো, ভাই তাড়াতাড়ি গোডাউনে আসলে ভালো হয়। এইমাত্র আমি ওইটাকে ধরে এনেছি, আর কোনো কিছু স্বীকার করছে না, তার জন্যই। ঠিক আছে, তোরা তাহলে এইখানে থাক, আমি 10 মিনিটের মধ্যে আসছি। তারপর আমি রেডি হয়ে আর তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে আমার জায়গায় চলে আসলাম। সেখানে এসে দেখি ছেলেটা চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে। তারপর আমি গিয়ে বুক বরাবর একটা লাথি মারলাম। লাথি মারার পর আমি জিজ্ঞেস করলাম, তোর সাহস কি করে হয়? তুই আমার ব্যাপারে অন্যদের কাছে তথ্য দিচ্ছিস? আমি তো তোকে বিশ্বাস করে এই কাজটা দিয়েছিলাম। আর সেখানে তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি? বল,
বল তুই আর কার হয়ে কাজ করছিস? আমার জীবন থাকতে আমি এটা কখনোই বলবো না তোরা যা ইচ্ছে তাই করতে পারিস। আমি কোনো কিছু বলবো না। আমরা মৃত্যু হাতে নিয়ে ঘুরে, বুঝেছিস? আমরা মৃত্যুর জন্য পরোয়া করি না। আমি কে এটা হয়তো তুই জানিস না। সেই 12 বছর বয়স থেকে খুন করার অভ্যাস, আর খুন করতে করতে কখন যে মাফিয়া হয়ে গেলাম বুঝতেই পারলাম না। আর তুই তুই আমার সামনে বসে এইসব কথা বলছিস? আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুই জানিস? ঠিক আছে ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোর জানতে হবে না। আমি তাহলে আমার ব্যবস্থা করছি। এই বলে আমি মুখের মধ্যে রড ঢোকাতে লাগলাম, আর রড ঢোকাতে সে ছটফট করতে লাগলো আর মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। তারপর আমি রড বের করে মুখের মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিতেই সে পাগলের মতো চিৎকার করতে লাগলো। আর তখন আমি বললাম, এটা তো শুধুমাত্র সামান্য দিয়েছি। এখন যদি তুই আমার কথা না শুনিস বা আমার উত্তর না দিস, কিন্তু এর চেয়েও বেশি কিছু হতে পারে। আর আমার সম্পর্কে মনে হয় তোর একটু হলেও ধারণা আছে আমি কি করতে পারি। ভাই ও অনেক খারাপ। ও আপনার নাম করে 2টা মেয়েকে ধর্ষণ করে খুন করে ফেলেছে। আর মেয়েগুলোকে খুন করার পরে ওখানে আপনার শার্টের টুকরা রেখে দিয়েছে। এটা পরে আমি জানতে পারি, আর তাড়াতাড়ি করে প্রমাণ লুকাই। বাহ, এত বড় সাহস তোর! তুই নিজেই 2টা মেয়েকে ধর্ষণ করেছিস, আর ধর্ষণ করার পর সেইখানে আমাকে ফাঁসানোর জন্য রেখে দিচ্ছিস। ভালো কথা। ভাই বিশ্বাস করবেন না, মেয়েগুলো অনেক দরিদ্র পরিবারের ছিল। তারা দুজনেই বান্ধবী ছিল, আর 2 বান্ধবী কলেজ থেকে ফিরছিল। আর তখনই এই শালা তার বন্ধু বান্ধব নিয়ে এসব কাজ করে। আর সেদিন আপনি তাকে আমাদের সঙ্গে কাজ করার জন্য বলেছিলেন, আর এটাই সুযোগ নিয়েছে সে। আমি তো তোকে আগে সন্দেহ করেছিলাম যে তুই অন্যরকম লোক, তবু আমার দলের মধ্যে কেন নিয়েছিলাম জানিস? তোকে নিয়েছিলাম আমি যেন একটু তথ্য পাই তোর কাছ থেকে, তোকে একটু চোখে চোখে রাখার জন্য। কিন্তু তুই সেই সুযোগে তুই আগে আমাকেই ছোবল দিবি, এটা তো ভুল হয়ে গেছে। এখনো আমি ভালোই ভালোই বলছি আমাকে ছেড়ে দে। যদি আমাকে ছেড়ে দিস তাহলে তুই বেঁচে যাবি। আমার উপরে যারা আছে তারা যদি একটা বার জানতে পারি যে তুই আমাকে আটকে রাখছিস, তাহলে তোকে এখানে পুঁতে ফেলবে। এদের সঙ্গে লড়াই করার জন্য আমি নিজেকে এই অবস্থানে এনেছি, আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? ভালো কথা। তোর এখনো বুঝি শিক্ষা হয়নি সাকিব? তোমাকে কি করতে হবে জানো তো? ভাই চিন্তা করবেন না, আমি তো সব কিছুই জানি। হাজার হোক আপনি তো আমাকে শিক্ষা দিয়েছেন। আপনার 3rd ডিগ্রি প্রয়োগ করি। তাহলে এই বলে আমি কাঁচের গ্লাসের মধ্যে অ্যাসিড নিলাম, আর অ্যাসিড নেওয়ার পরে তার একটা আঙ্গুল আমি ওই অ্যাসিডের মধ্যে ধরে রাখলাম। আর তখন গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো, আর তখন ভাই বলতে লাগলো, হ্যাঁ চিৎকার কর, একদম বুক ফাটিয়ে চিৎকার কর, কিন্তু কোনো লাভ হবে না। এইখানে আমি ছাড়া আর কেউ নেই তোকে বাঁচানোর জন্য, কেউ বাঁচাতে আসবে না। আর তুই 2টা মেয়েকে ধর্ষণ করেছিস, সেটা শাস্তি এখনো তো বাকি রয়েছে। ভাই ভাই, আমাকে মাফ করে দিন। আমাকে মারবেন না প্লিজ। আমি আর কখনোই এমনটা করব না। আমাকে ছেড়ে দিন। আমি আপনাকে সবকিছু বলে দিচ্ছি। আমি নেহালের হয়ে কাজ করি। নেহাল আমাকে পাঠিয়েছে যে ডেভিল গ্যাং এর তথ্য দেওয়ার জন্য। আর আমি অনেক কৌশলে আপনার গ্যাংয়ের মধ্যে ঢুকে পড়ি। আর গ্যাংয়ের মধ্যে ঢুকলেও আমি কোনো কিছু জানতে পারি না। যতটুকু জানতে পেরেছি ততটুকু আমি শুধুমাত্র নেহালকে বলেছি, এর চেয়ে আর বেশি কিছু নয়। আর নেহাল আমাকে এটা বলে দিয়েছিল যে আপনার একটা ছবি যেন আমি তাকে পাঠাই, কিন্তু এত কষ্ট করেও আপনার ছবি আমি জোগাড় করতে পারলাম না। এই প্রথম আমি আপনাকে দেখলাম। পুরো আন্ডারওয়ার্ল্ডে আমাকে দেখার জন্য পাগল। আমার ফেস কেমন এটা নিয়ে তোলপাড়, আর সেইখানে তুই সামান্য চামচিকি হয়ে আমার ফেস সবার সামনে এনে দিবি? এটা কি হয়? তাও আবার এটা নেহালের কাছে? দিব্যি আর নেহাল খুঁজে বের করবে। ভাই ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে। আজ পর্যন্ত আমরা 2জন ছাড়া আপনাকে আর কেউ দেখেনি, আর সেখানে ও আপনার ফেস রিভিল করে সবার সামনে নিয়ে আসবে। আমি সাকিব আর সাব্বিরের মোবাইল ঘাটাঘাটি করছি, কিন্তু তাদের ফোনে আপনার একটা ছবিও নেই, কোনো তথ্য পাইনি আমি। মরার আগে তাহলে একবার শুনে যা, আমি এই শহরের নেহালের বাসার কাছাকাছি একটা গ্যারেজে কাজ করি, আর নেহালের গাড়ির মধ্যে জিপিএস লাগিয়ে দিয়েছি। আর কোনো কিছু বলতে হবে তোকে? ঠিক আছে, এবার তাহলে ধর্ষণের শাস্তিটা দিই। তারপর আমি ছেলেটাকে ধরে তার যৌনাঙ্গ কেটে দিলাম। যৌনাঙ্গ কেটে দেওয়ার পর আমি ছেলেটার বুক বরাবর কুপিয়ে হত্যা করলাম।
আর সেইখানে ডেভিল কিং লিখে দিলাম। আমার এইসব করা দেখে সবাই ভয় চুপ গেছে। তারপর আমি সাব্বিরকে বললাম, সাব্বির, তুই এই লাশটাকে নিয়ে মোড়ের মধ্যে ফেলে দিয়ে আসবি, বুঝতে পেরেছিস? আর সাকিব, তুই আমার সঙ্গে আয়, একজনের সঙ্গে দেখা করতে যেতে হবে। তারপর আমি সাকিবকে নিয়ে গাড়ি করে একটা জায়গায় যেতে লাগলাম। আর কিছুক্ষণ পরেই সেই জায়গায় চলে আসলাম। আর সেইখানে এসে দেখি অনেকেই মদ্যপান করে মাতলামো করছে। তারপর আমি এক এক করে ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখি আমার জন্য সেই মানুষটা অপেক্ষা করছে। আমি গিয়ে তার পাশে বসলাম, আর বসার পর সে আমাকে বলতে লাগলো, ভাই, আপনি এখানে, আগে জানলে আমি নিজেই তো আপনার কাছে চলে যেতাম। আপনি শুধু আমাকে একটা খবর দিতেন। আপনি কেন শুধু শুধু এখানে আসতে গেলেন? সাগর, আমি তোমার কাছে এসেছি একটা খবর নেওয়ার জন্য। তা বলো, এখন তুমি নতুন কোনো খবর আছে নাকি? তা শোনো, কমিশনারের মেয়েকে কিডন্যাপ করতে হবে এবং সেটা তুমি করবে। ভাই, আপনার এত পাওয়ার থাকতে আপনি আমাকে দিয়ে কিডন্যাপ করাবেন? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আপনি যদি একটা চোখ দিয়ে ইশারা করেন, তাহলে শুধু কমিশনারের মেয়ে কেন, মন্ত্রীর মেয়েকেও যদি কিডন্যাপ করতে হয় তবুও নিয়ে আসবে ওরা। আপনি হলেন আমাদের ভাই। আমি এইখানে একটা প্ল্যান করেছি, সেই জন্য এটা তোমাকে করতে হবে, বুঝতে পেরেছো? আর কোনো অবস্থাতেই কমিশনারের মেয়ের কোনো রকম যে ক্ষতি হয়, উনি যেন সম্পূর্ণ সুস্থ থাকে। ঠিক আছে ভাই, আমি কালকেই আপনাকে এটা ডেলিভারি দিয়ে দেব। কোনো সমস্যা নেই ভাই। আর একটা তথ্য ছিল, নেহাল কিন্তু আমাদের এখানে অনেক আসেন এবং মেয়ে নিয়ে ফুর্তি করে। যেটা বলেছিলাম সেই কাজটা কি হয়েছে? ডেজিকে নিহালের সঙ্গে ঝুলিয়ে দিতে বলেছিলাম। এখন কি ডেজি নিহালের সঙ্গে আছে নাকি অন্য কোথাও? ভাই, আপনি যেটা বলেছেন সেটা আমি করব না। এটা কি কখনো হয়েছে? সেই ছোট্টবেলা থেকে আপনি আমাকে দিয়ে কাজ করান। আজ পর্যন্ত কোনো কাজ মিস হয়েছে? মিস হয়নি তো। তো মনে করেন এটা হয়ে গেছে। একটু পরেই ডেজি আসবে। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবে, তোমাকে কিন্তু কোনো অবস্থাতেই কেউ যেন সন্দেহ না করে। যদি তোমাকে একবার কেউ সন্দেহ করা শুরু করে, তাহলে কিন্তু আমার প্ল্যানটা সাকসেসফুল হবে না। আর কথাটা মনে রেখো। আর কালকে সাকিবের সঙ্গে যাবে অস্ত্রগুলো নিয়ে আসার জন্য, ওকে? ঠিক আছে ভাই, আপনি যেরকমটা বলবেন। ভাই, ড্রিঙ্কস করবেন নাকি? আজকে অনেক দিন হয়েছে একসঙ্গে ড্রিঙ্কস করা হয় না। চলেন আজকে আড্ডা দেই। এখন আটা দেওয়ার সময় নেই, অন্য একদিন আটা দেব। আমি তোকে যে কাজ করতে বলেছি সেটা কর, আর একটু সাবধানে থাকবি। ওই দেখেন, ডেইজি চলে এসেছে। দেখ ভাই, এসেছে, ভাইয়ের সঙ্গে কথা বল আর বিষয়টা সব কিছুই খুলে বল। তখনই ভাই তার নিজের মাস্ক পরে নিল। আর মাস্ক পরে নেওয়ার পরেই দেখি আমাদের সামনে এসে বলল, বসে ভাইকে সালাম দিয়ে বলতে লাগলো, ভাই, আমি যেসব তথ্য জানতে পেরেছি সেসব তথ্য যদি আপনি জানেন তাহলে আপনার মাথা ঘুরে যাবে। ওরা পুরো দেশটাকে হারানোর চেষ্টা করছে। এই জায়গার এমপি আছে না, শরীফ আহমেদ, ওনাকে খুন করে ওনার জায়গাটা নেহাল দখল করার চেষ্টা করছে। শরীফ এখন সম্পূর্ণ বিপদের মুখে আছে। আর শরীফ আহমেদের মেয়ে হলো নাম ফারিয়া। এই ফারিয়ার সঙ্গে নেহালের সম্পর্ক রয়েছে। আর এই ফারিয়াকে ধরে শরীফ আহমেদকে গ্রাস করবে নেহাল। তবে নেহালের ওপরে আরও একজন আছে যে এই সব কিছুর লিড দিয়ে থাকে। সবাই জানে নেহাল হলো বস, কিন্তু নেহালের ওপরও একজন আছে। তবে কে আছে সেটা আমি জানতে পারিনি। ও আচ্ছা, আর নেহাল কোথায়? কোথায় গোডাউন আছে এটা কি জানতে পেরেছিস? এটা জানার খুব দরকার। হ্যাঁ ভাই, আমি এটা জানতে পেরেছি। নেহালের এই জায়গায় গোডাউন রয়েছে। আমি ফাইলগুলো নিয়ে এসেছি। এই নিন ফাইলগুলো, এটার মধ্যে সম্পূর্ণ তথ্য পাবেন। আর ভাই, নেহাল কিডন্যাপিংয়ের সঙ্গে জড়িত আছে। কিডন্যাপার রামিমের সাথেও তার হাত আছে। কিডন্যাপার এবার পরে কোন মেয়েকে ধর্ষণ করে ফেলে দেয় বা পাচার করে দেয়, বেশিরভাগ ধর্ষণ করার পর মেয়েগুলো কিডনি বিক্রি করে দেওয়া মালয়েশিয়ায় আমার মনে আছে। তার বস হয়তো মালয়েশিয়ায় থাকে, কারণ এত সব দেশ থাকতে মালয়েশিয়ায় তার কেন এত লোকজন? ও আচ্ছা, প্রশাসনের মধ্যে কারা কারা নেহালকে সাহায্য করছে এটা কি তুই জানিস? আর আমার জন্য তোকে তোর নিজের ইজ্জত দিতে হলো, তার জন্য আমি লজ্জিত। ভাই, আপনি এটা কি বললেন? আমাকে তো সেই দিনই নেহাল ধর্ষণ করে ফেলেছে। এখন আর নতুন করে আর কি করবে?
সেই দিন যদি আপনি নিজের রক্ত দিয়ে আমাকে না বাঁচাতেন তাহলে আজকে আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমি যেটা করেছিলাম এটা আমার দায়িত্ব ছিল, কিন্তু তুই যেটা এখন করছিস সেটা সত্যি অন্যরকম একটা কাজ। এখানে জীবনের রিস্ক আছে, যে তোর যে কোনো সময় যে কোনো রকম কিছু হয়ে যেতে পারে। একটু সাবধানে থাকিস। ভাই, আপনি ভালো কাজ করেছেন। আপনি মাফিয়া হলেও আজ পর্যন্ত কোনো মানুষের ক্ষতি করেননি। এটার জন্য আপনাকে আমরা সবাই এত ভালোবাসি। তবে ভাই, আপনার জীবনের গল্পটা আমরা একদিন শুনবো, আর আপনার জন্য জীবন দিতেও পারলেও আমি ধন্য মনে করব। তারপর আমি ওদের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে সেইখান থেকে চলে আসলাম, আর সেইখান থেকে আমি আমার গাড়ি নিয়ে বাসায় আসতে লাগলাম। আর ওরা অন্য একটা কোথাও গাড়ি নিয়ে আমার গোডাউনে চলে গেল। আর হঠাৎ করে কিছু দূর আসার পর দেখতে পেলাম একটা গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। গাড়িটা থেকে বুঝতে পারলাম এটাই সেই মেয়েটার গাড়ি, যে মেয়েটা আমাকে ফ্রিতে এই গাড়িটার ঠিক করে দিয়েছিলাম। তারপর আমি গাড়ি থেকে নেমে পড়লাম, আর গাড়ি থেকে নেমে আমি ড্রেস চেঞ্জ করে ফেললাম। একটু আড়ালে গিয়ে আর হাঁটতে হাঁটতে সামনের দিকে যেতে লাগলাম। আর সামনে দিকে যেতেই মেয়েটা আমাকে দেখতে পেয়ে ডাক দিয়ে বলল, আরে ভাইয়া, আপনি এখানে? ভাইয়া প্লিজ, আমার গাড়িটা এখানে টায়ার পাঞ্চার হয়ে গেছে। এই গাড়িটার যে এত সমস্যা, আমি যদি আগে জানতাম তাহলে এই গাড়িটা নিয়ে কখনোই বের হতাম না। ম্যাম এখন তো আর আপনি কোথাও গাড়ি পাবেন না, তাই গাড়িটা ধাক্কা দিয়ে গ্যারেজে নেওয়া লাগবে, আর আপনি এখন বাসায় চলে যান। তারপর আমি গাড়িটা ধাক্কা দিতে লাগলাম। তার মেয়েটা সামনে বসে স্টার্টিং করাচ্ছে। আর হঠাৎ করে আমি লুকিং গ্লাসে দেখতে পেলাম মেয়েটা তার হিজাব খুলে ফেলেছে। গরমের কারণে আমি মেয়েটার চেহারা দেখে আমি তো পুরাই অবাক, কারণ মেয়েটা এমন সুন্দর যেটা লিখে প্রকাশ করা সম্ভব যাবে না। আমি তাড়াতাড়ি করে ধাক্কা দিতে দিতে গ্যারেজে নিয়ে আসলাম। গ্যারেজে নিয়ে আসার পর মেয়েটা গাড়ি থেকে নেমে বলতে লাগলো, আমি তো কখনো ভাবতে পারিনি যে আপনার মতো একজন লোক ধাক্কা দিয়ে এতটা রাস্তা এই গ্যারেজে নিয়ে আসবে গাড়িটা। আপনি সত্যিই আমার অনেক বড় উপকার করেছেন। আমি যে আপনার ঋণ কী করে শোধ করব সেটাই বুঝতে পারছি না। ম্যাম আপনার জন্য কোনো কিছু করতে পারলে আমার কাছে ভালো লাগবে। আর ম্যাম, আমাদের গরিব মানুষের জন্য কোনো কিছু করা লাগবে না, শুধু দোয়া করবেন, তাহলেই হবে। না তবুও, কারণ আমি গাড়ি নিয়ে মাঝে মাঝেই লং ড্রাইভে একা একা ঘুরতে পছন্দ করি। আর অনেকবারই দেখেছি আমি যখনই কোনো বিপদে পড়েছি তখনই কেউ না কেউ এসে আরও আমাকে বিপদে ফেলে দিয়েছে। আর এমন একটা নিরিবিলি রাস্তায় আমি একা ছিলাম। আপনি চাইলে কোনো কিছু করতে পারতেন আমার সঙ্গে। এটা বাস্তবতা মধ্যে হয়ে আসছে, তার জন্যই আপনাকে সরাসরি বললাম। আর সেই জন্য আপনাকে সত্যিই আমার অনেক ভালো লাগলো। ম্যাডাম অনেক রাত হয়ে গেছে, তাহলে আপনি এখন এখানে বসেন, আমি গ্যারেজ থেকে একটা গাড়ি নিয়ে আপনাকে পাশে পৌঁছে দিচ্ছি। তারপর আমি গ্যারেজ থেকে একটা গাড়ি বের করলাম। গাড়ি বের করার পরে ওনাকে গাড়িতে উঠতে বললাম। আর ওনাকে গাড়িতে উঠতে বলার পর উনি সামনে এসে বসলো। আর বসার পর আমি কিছুটা বিতর্ক হলাম, কারণ ওনার মতো একজন লোক আমার সামনে বসে যাচ্ছে। তারপর আমাকে নিজে থেকেই বলতে লাগলো, ও সরি, আমি আসলে আমার নিজের পরিচয়টা দিতে ভুলে গিয়েছিলাম। আমি তিশা চৌধুরী, শফিক চৌধুরীর একমাত্র কন্যা। আশা করি আমার বাবাকে ভালো করেই জানেন। হ্যাঁ ম্যাম, আপনার বাবাকে চিনবো না, এটা কি কখনো হতে পারে? আপনার বাবার মধ্যে আমাদের গ্যারেজের গাড়ি পাঠানোর সেজন্য ওনার সঙ্গে মোটামুটি একটা পরিচিত হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলি, যদিও কথা বলাটা ঠিক না, ব্যক্তিগত প্রশ্ন। আচ্ছা, তোমাকে দেখে গ্যারেজের লোকের মতো মনে হয় না কেন? তোমাকে দেখে মনে হয় যে অনেক বড় কেউ একজন। তোমার চেহারা তো এরকমই বলে। ম্যাডাম এসব আপনি কি বলছেন? আমার মতো গরিব ছেলেদের এত বড় কপাল আছে, আর চেহারা তো আল্লাহর দান। এই যে দেখুন, মানে বড় লোকের মেয়েদের তো অনেকভাবে চলাফেরা করে, তাই না? ক্লাবে যায়, এইখানে যায়, ওইখানে যায়, কিন্তু আপনি হিজাব পরে চলাফেরা করেন, বোরকা পরে চলাফেরা করেন। আপনার মতো বা কজনই আছে? আসলে আমার মা ছিল ধার্মিক, আর ছোটবেলা থেকেই আমাকে ওইভাবেই শিক্ষা দিয়েছে। আমি লাইফটাকে এনজয় করি, তবে সেটা পর্দার মধ্যে থেকে। কারণ আমি চাই না যে আমার কারণে আমার মা বা মায়ের কোনো অসুবিধা হোক। কেউ যেন আমাকে নিয়ে বাবা মায়ের কাছে উল্টোপাল্টা কোনো কিছু বলতে না পারে। বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনাকে যতই দেখছি ততই আমি অবাক হচ্ছি। সত্যি কথা, আপনার কাছ থেকে কিছু শেখার আছে আমার। না, আমি ওই রকম কোনো কিছু হয়ে যায়নি যে আমার কাছে তোমার শিখতে হবে। আর তুমি কিছু মনে করো না, তোমাকে তুমি করেই বলছি। আর
আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? কিন্তু ম্যাম, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব কি করে হবে বলেন? আপনারা তো বন্ধুত্ব থাকার কথা অনেক বড় বড় লোকেদের সঙ্গে, কিন্তু সেইখানে কিনা আপনি একজন গ্যারেজ মেকানিকের সঙ্গে বন্ধুত্ব করবে? এটা হয় না। কেন হয় না? আমি আমার স্ট্যাটাসকে কোনো কিছুই মনে করি না। যদি পজিশনের স্ট্যাটাসকে মূল্যায়ন করতাম তাহলে আজকে আমি এখানে থাকতাম না। আজকে আমি অন্যরকমভাবে থাকতাম। আমি সবাইকেই পছন্দ করি। তুমিও মানুষ, আমিও মানুষ। তাছাড়া তোমার মতো ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে খারাপ হবে না নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা বন্ধুত্ব। কিন্তু আমি চাই না যে আমাদের বন্ধুত্বের ব্যাপারে কেউ জানুক, কারণ এতে আপনারই সমস্যা হবে। এখন থেকে আর কোনোদিন আপনি করে বলবে না। যদি আপনি করে বলো তাহলে কিন্তু মেরে তোমাকে নাক ফাটিয়ে দিব, বুঝতে পেরেছো? আচ্ছা, এই সামনেই রাখো, এটাই আমাদের বাসা। চলো বাসায় যাই। না, অন্য একদিন যাবো, আজকে হয় না। তুমি বাসায় চলে যাও, অনেক রাত হয়েছে। আর এইভাবে রাতের বেলা ঘোরাফেরা করাটা উচিত নয়, ঠিক আছে? এইভাবে যে রাতের বেলা ঘোরাফেরা করা উচিত নয় এটা তো আমি ভালো করেই জানি, কিন্তু এখন তো তুমি আছো, তোমাকে নিয়ে না হয় ঘুরতে যাব। তারপর আমি তিশার সঙ্গে আরও কিছু কথা বলে গাড়িটা নিয়ে সোজা গ্যারেজে চলে আসলাম। গ্যারেজে আসার পর গাড়িটা রেখে আমি সোজা বাসায় আসলাম। আর বাসায় আসার পর আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। আমি রুমের মধ্যে এসে একা একাই হাসতে লাগলাম, কারণ আমি তো তোমাকে অনেক দিন ধরেই ভালোবাসি, আর তোমাকে কাছে পাওয়ার জন্য কত কিছুই না করেছি। তুমি কি মনে করেছো আমি তোমার ব্যাপারে কোনো কিছুই জানি না? এটা ভুল ভাবছো মিস্টার ইমরান। আমি তোমার ব্যাপারে সব কিছু জানি। ডেভিল কিং তুমি যে অপারেশন করতে এসেছো, এটা তো আমি অনেক আগে থেকেই জেনে ফেলেছি। আর যদি নাই জানতাম তাহলে তোমাকে আমি ভালোবাসতে পারতাম, কিন্তু তোমার কাছ থেকে সেই কাহিনীটা আমার শুনতে হবে। তুমি কেন এই পথে আসলে? তুমি তো ভার্সিটির টপার ছাত্র ছিলে। সেই ভার্সিটি থেকে তোমাকে আমি পছন্দ করি। তুমি হারিয়ে গেলে, আর হারিয়ে যাওয়ার পরে একদিন দেখলাম তোমার এই অবস্থা। যেই ছেলে লাজুক স্বভাবের ছিল, সেই ছেলে এখন একের পর এক খুন করে বেড়ায়। মাফিয়া কিং আন্ডারওয়ার্ল্ডের সমস্ত দায়িত্ব তার উপরে। কিভাবে কি করেছো তুমি, এগুলো আমার জানতে হবে। তারপর এসব ভাবতে ভাবতেই আমি কখন যে ঘুমিয়ে পড়লাম মনে পড়ছে না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে নাস্তা করতে টেবিলে আসলাম। আর তখনই বাবা বলতে লাগলো, কিরে মা, তুই এভাবে ঘোরাফেরা কেন করছিলি রাত্রিরে? তুই যে একটা মেয়ে, সেটা কি তুই ভুলে যাচ্ছিস? তোর জন্য আমার কতটা টেনশন হয় তুই কি জানিস? যেদিন নিজে মা হবি সেদিন বুঝতে পারবি সন্তানের জন্য পিতা মাতাদের কতটা কষ্ট হয়, কতটা চিন্তা হয়। বাবা তুমি তো জানো সব কিছু, তাহলে কেন শুধু শুধু এসব বলছো? আর তুমি এটা বলার পরেই এখন বলবে আমার বিয়ের কথা, তাই না? দেখো, এখন যদি বিয়ের কথা বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। আজ প্রায় 2 বছর ধরে তুই ইমরানকে ভালোবাসিস, কিন্তু এখন পর্যন্ত ইমরানকে বলতে পারলি না কেন? এভাবে চুপ থাকলে কি হবে? বিয়ে করতে হবে তো তোর। আমি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে কখনো কথা বলতে পারবো না। তুমি নাস্তা করে অফিসে চলে যাও, আমার অনেক কাজ হচ্ছে, বুঝতে পেরেছো? আর আমার কোনো কিছু হবে না, তুমি নিশ্চিত থাকো। তারপর এভাবেই পার হয়ে যায় আরও বেশ কিছুদিন। এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে খাবার খেয়ে গ্যারেজে চলে আসলাম। গ্যারেজে আসার পরই ম্যানেজার সাহেব আমাকে দেখে বকা দিতে লাগতো। আমি অনেকটা দেরি করে এসেছি। এই ম্যানেজার সাহেবকে যে মাঝে মধ্যে ইচ্ছে করে যে শালাকে মেরে দিই, কিন্তু আমার কাজের জন্য কিছুই করতে পারছি না। আজ পর্যন্ত কেউ আমার উপর কথা বলার সাহস পায় না। আর ও আমাকে অর্ডার দেয় এটা ওটা এনে দেওয়ার জন্য। আমি গ্যারেজে এসে আমার মতো কাজ করছিলাম, আর তখনই হঠাৎ করেই তিশা চলে আসলো। আর তিশা এসেই বসে পড়লো। আর তিশাকে দেখে ম্যানেজার সাহেব বলতে লাগলো, ম্যাডাম, আপনার গাড়িটা ঠিক করা হচ্ছে। আপনার গাড়িটা ঠিক করতেও আরও 1 ঘন্টা সময় লাগবে। ম্যাম, আপনি একটু দয়া করে অপেক্ষা করুন। ঠিক আছে ঠিক আছে, এত কথা বলতে হবে না। আপনি এগিয়ে ওখানটাই বসে থাকুন, আমি দেখবো যে গাড়িটা কিভাবে ঠিক করে। আপনি এখান থেকে যান। তখনই ম্যানেজার চলে গেল। আর ম্যানেজার চলে যাওয়ার পর তিশা আমার কাছাকাছি এসে হাসতে লাগলো। বুঝতে পারলাম না ম্যানেজারকে সে তাড়িয়ে দিয়েছে। তখন তিশা আমার কাছে এসে বলতে লাগলো, দেখেছো আমার মাথায় কত বুদ্ধি, আমি কত প্ল্যান করে ম্যানেজারকে এখান থেকে সরালাম। ম্যানেজারের সামনে কি আর তোমার সাথে গল্প করা যাবে? বলতে হবে যে তোমার মাথায় অনেক বুদ্ধি আছে,
তা এত সকাল সকাল এইখানে কেন এসেছো? গাড়ির ছলনা করে নাকি এমনিতে আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য? ভার্সিটিতে তো প্রতিদিন যেতে ভালো লাগে না, তাই তো আসলাম তোমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। গাড়িটা ঠিক করে আমার সঙ্গে বের হতে পারবে? পাগল নাকি? ম্যানেজার আমাকে পুরাই বাঁশ দিবে। আমি যেতে পারবো না, হয়তো বিকালের দিকে যেতে পারবো। তারপর আমি তিশার সঙ্গে অনেক কথা বলে, আর হঠাৎ করে তিশাকে কেউ যেন টার্গেট করেছে। আমি তাড়াতাড়ি করে তিশাকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দিলাম, আর ফলে দেওয়ার পর একটা গুলি পাশ দিয়ে চলে গেল। তারপর আমি তাড়াতাড়ি করে তিশাকে নিয়ে ভিতরে চলে আসলাম। আর ভিতরে আসার পর তিশা বলতে লাগলো, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, ওরা আমাকে কেন গুলি করবে? আমি তো কারোর সঙ্গে কোনো অন্যায় করিনি। এখন আমি তোমাকে এই বিষয় নিয়ে কোনো কিছুই বলতে পারবো না। ওরা হয়তো তোমাকে অ্যাটাক করতে এসেছে, হয়তো তোমার বাবার সঙ্গে শত্রুতা আছে এই জন্য। তারপর আমি হঠাৎ করে দেখলাম অ্যাঞ্জো বন্দুক সামনে নিয়ে এদিকে আসছে। আমি তাড়াতাড়ি করে তাকে একটা লাথি মেরে থেকে বন্দুকটা নিয়ে তাদেরকেই গুলি করতে লাগলাম। আর এটা দেখে তিশা মোটামুটি অবাক হয়ে তাকিয়ে আছে। আর অবাক হওয়ারই কথা। তিশা হয়তো ভেবেছে আমি এইসব চালাতে পারি না, কিন্তু এখন তিশা সব কিছুই জেনে গেছে। আমি কি করব? কেন কিছু বুঝতে পারছি না, তবে তিশাকে সবটা বুঝিয়ে দেওয়া যাবে না। তারপর ওরা চলে গেল। আর ওরা চলে যাওয়ার পরই তিশা আমার কাছে এসে বলতে লাগলো, আমি তো ভেবেছিলাম তুমি শুধুমাত্র একজন গ্যারেজ মেকানিক, কিন্তু তুমি এইসব দামি দামি মেশিন কি করে চালাতে পারো বলো? তুমি কি সত্যি করে বলো। তিশা আসলে আমি তোমাকে এই বিষয় নিয়ে কোনো কিছুই বলতে পারবো না, কারণ তোমার কাছে আমি কখনো মিথ্যা কথা বলিনি, এখন পর্যন্ত আরও বলবো না, কারণ ভালোবাসার মানুষের কাছে মিথ্যা কথা বলা যায় না। তার মানে তুমি আমাকে ভালোবাসো, তাই তো? কিন্তু তোমার অবস্থান আর আমার অবস্থান কোথায়? এটা কি তুমি একবার ভেবে দেখেছো? তুমি কি এটা জানো না? আমি জানি যে তুমি আমাকে আজকে থেকে আমার সঙ্গে কখনোই যোগাযোগ করবে না, কারণ তুমি হয়তো ভেবেছে আমি শুধুমাত্র একজন গ্যারেজ মেকানিক। এখন তুমি আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছো, আর সন্দেহ করাটাই স্বাভাবিক। আর সেই সঙ্গে আমি তোমাকে বলে দিলাম, আসলে আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেই দিনই তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি। তুমি ডেভিড কিং। তুমি ছদ্মবেশে এই গ্যারেজে কাজ করো, তাই না? তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিভাগ থেকে পাশ করে এসেছো, ব্যাস 2019। তোমার বাবা ছিলেন একজন ডাক্তার, তোমার মা ছিলেন গৃহিণী। তুমি ছিলে তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু তুমি এই পথে কিভাবে আসলে? তাহলে তুমি আমাকে অনেক দিন ধরে লক্ষ্য করছো। ঠিক আছে, আমি তোমাকে সত্যি কথা বলছি, কিন্তু তুমি আমাকে কি করে চিনতে পারো? কই আমি তো ভার্সিটি থাকা অবস্থায় তোমাকে কখনোই দেখিনি। তুমি যে বছর ভার্সিটি থেকে বের হয়ে যাবে, সে বছর আমি ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছিলাম। তোমাকে আমি একদিন দেখতে পেলাম যে তুমি কয়েকটা মেয়েকে কিছু বখাটে ছেলেদের হাত থেকে রক্ষা করেছো, আর মেয়েগুলো তোমাকে অনেক প্রশংসা করেছিল। আর এটা দেখার পরে মোটামুটি তোমার প্রতি একটা ভালো লাগা কাজ করে। তারপর ভার্সিটিতে সকলের তুমি সমস্যার সমাধান করে দিতে। বিশেষ করে কাপলদের মধ্যে ঝগড়া লাগলে তুমি সেটা সমাধান করে দিতে। সবার কাছে তুমি অনেক ভালো একজন ছেলে ছিলে, আর সবাই চাইতো যে তুমি জানো এই ভার্সিটির ভিপি হয়ে সবার সাথে কাজ করো। তারপর তুমি সবার কথা রক্ষা করতে তুমি ভিপি নির্বাচন করো, সেখানে তুমি বিপুল ভোটে জয়লাভ করো। তারপর তোমার কাছে যাওয়ার সাহস আমার হয়নি, যদিও আমি চাইলে পারতাম তোমার সঙ্গে দেখা করার, কিন্তু তোমাকে দূর থেকে অনেক ভালো লাগতো আমার। এটাই আমি এনজয় করতে চেয়েছিলাম। যেহেতু তোমার ব্যাপারে আমি খোঁজ নিয়েছি, তাই সেই ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম যে তোমাকে তো আমি একদিন পাবোই। তাহলে শুধু শুধু কেন সবার সামনে কথা বলতে যাব? লজ্জার কারণেই কথা বলিনি, তোমার সামনেও যাইনি কখনো। তুমি কি কখনো খেয়াল করতে যে কেউ তোমার পিছনে তো মাঝে মধ্যে, হ্যাঁ সেটাই আমি ছিলাম। আর মাঝে মধ্যে তুমি খেয়াল করতে যে তোমার বাইকের উপর কেউ গোলাপ রেখে আসতো, সেই গোলাপটা একমাত্র আমিই রেখে আসতাম। এইসব দুষ্টুমি আমার কাছে অনেক ভালো লাগতো, আর সেই জন্য আমি এসবই চালিয়ে যেতে লাগলাম। তারপর হঠাৎ করেই তুমি ভার্সিটি আসা বন্ধ করে দিয়েছ। আমিও বাবার সঙ্গে বেড়াতে চলে গিয়েছিলাম, কারণ আমি যে একজনের কাছে জানতে পেরেছিলাম যে তুমি নাকি কয়েকদিন ভার্সিটিতে আসবে না। আর তখনই বাবা আমাকে নিয়ে বিদেশে যেতে চেয়েছিল, কারণ বাবার একটা অপারেশন হবে। সেই কারণে ঘোরাও হলো, প্লাস বাবার চিকিৎসাটাও হয়ে গেল। তারপর আমি বাবার সঙ্গে বিদেশে চলে আসি, কিন্তু অপারেশন করতে অনেক সময় লেগে যায়, আর তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।
সেখান থেকে অবশ্য চেষ্টা করেছিলাম যে তোমার নম্বরটা নেওয়ার জন্য, তোমাকে ফেসবুকে অনেক নক দিয়েছি, কিন্তু তুমি মেসেজ সিন করনি। তারপর প্রায় 6 মাস পর ফিরেছিলাম, আর ফেরার পরে জানতে পারলাম তুমি নাকি মারা গেছো, তোমার পরিবারকে নাকি কেউ মেরে ফেলেছে। কিন্তু সত্যি কাহিনীটা যে কি সেটা আমি জানি না। ঠিক আছে, তাহলে শোনো, আমি ভিপি হওয়ার পরে অনেকটা দায়িত্ব বেড়ে গিয়েছিল, অনেকজনের সাথে আমার পরিচয় হয়েছিল। বিশেষ করে রাজনৈতিক দিক দিয়ে আমি ইনভলভ হয়ে গিয়েছিলাম, যেটা বাবা মা দুইজনেই পছন্দ করতো না। আমি বাবা মাকে অনেক বুঝিয়েছি, আর অনেক বোঝানোর পরে বাবা একদিন বলল আমি যাই কিছু করি না কেন মানুষের জন্য কোনো ক্ষতি যেন না করি। কারণ বাবা মানুষের সেবা করে, সেখানে আমি যদি ক্ষতি করি তাহলে মানুষের লোকে খারাপ বলবে, আর নিজের কাছে একটা খারাপ লাগবে, তাই না? তো এইভাবে অনেকজনের সাথেই পরিচয় হয়। আর রাজনীতিতে প্রবেশ করার পরে অনেক অবৈধ কাজ আমাকে দিয়ে করতে চেয়েছিল, যেহেতু আমার অনেক মানুষ ছিল, তার জন্য আমাকে দিয়ে অনেক কাজ করতে চেয়েছিল। কিন্তু এইগুলো আমি আমার ভার্সিটিতে প্রবেশ করতে দিতাম না। বিশেষ করে ড্রাগস, ফেন্সিডি, এগুলো আমি আমার ভার্সিটিতে প্রবেশ করতে দিতাম না। এটা নিয়ে আমি প্রিন্সিপালের সঙ্গে অনেক কথা বলেছি। উনিও আমাকে বলেছিল যে তুমি তোমার মতো কাজ করে যাও, আমরা তোমার পাশে আছি। কিন্তু এইসব যে আমি না করি, সকল কাজে তাদের বাধা দিই, সেই জন্য আমার অনেক শত্রু বেড়ে গিয়েছিল। আমার জন্য ওরা ব্যবসা করতে পারছিল না। তো একদিন একটা কাজ, আমি খুলনায় চলে আসি। এখানেও এসেছি একজনের সঙ্গে দেখা করতে, বিশেষ করে এমপি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আর সেদিন রাতেই সবাই মিলে আমার মা বাবাকে খুন করে, সাথে আমার খুব কাছের ভাই ব্রাদার ছিল তাদেরকেও। তারপর আমি সেইখানে এমপি সাহেবকে ফেলে আসতে যাব, তখনই এমপি সাহেবও আমাকে আটকে ফেলে এমপি সাহেব আমাকে অনেক নির্যাতন করে একটা নদীর পাড়ে ফিরে আসে। ওরা হয়তো ভেবেছিল আমি মারা গেছি, তার মানে এটা তাদের প্ল্যান ছিল। তারপর নদীর পাড়ে একটা লোক আমাকে তুলে নিয়ে গিয়ে সুস্থ করে, শেষবার আমি আমার মা বাবার মুখটা পর্যন্ত দেখতে পারিনি। তারপর থেকেই আমি নিজেকে এই অবস্থায় ছড়িয়ে ফেলি। এখন আমি আন্ডারওয়ার্ল্ডের কিং। সবাই তো শুনলে হয়তো তোমার এখন ঘৃণা হচ্ছে, কারণ আমি অনেক মানুষকেই মেরেছি। কিন্তু বিশ্বাস করো আমার এটা ছাড়া কোনো কিছুই করার ছিল না। আমি যে পর্যন্ত সবাইকে মেরেছি নিজের হাতে শাস্তি দিতে, সে পর্যন্ত এইসব চলবে। আমি তোমার সব কিছু শোনার পরেও আগে যেমনটা আমি তোমাকে ভালোবাসতাম, এখনও আমি ঠিক তেমনটাই তোমাকে ভালোবাসি। আর তুমি কি জানো, তোমাকে আমি যেদিন প্রথম গ্যারেজে দেখেছিলাম সেদিন আমি কতটা খুশি হয়েছি। দেখো, আমার জায়গায় অন্য কেউ থাকলে কি করতো সেটা জানি না, কিন্তু আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনও ভালোবাসি। আমি তোমার সঙ্গে থাকতে চাই, প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। দেখো তিশা, তোমাকে আমি ভালোবাসি এটা ঠিক, তবে তোমার সঙ্গে আমার মনে হয় না কখনো এক হবে। কারণ দেখো, আমার কোনো পিছুটান নেই। আমি যদি মারাও যাই তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সুন্দর একটা ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। আমার এমন অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে তোমাকে জড়াতে পারবো না। তুমিও তো আমাকে অনেক ভালোবাসো, আর যদি ভালো না বাসতে তাহলে ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে সময় দিতে না। আমাকে যদি কেউ কিছু করতো তাহলে তুমি তাকে গিয়ে মারতে না। এই যে একটু আগে তুমি আমাকে বাঁচালে, এটা কখনোই করতে না আমার জন্য। তোমার চোখে ভালোবাসা দেখেছি, আর কত উদাহরণ চাও তুমি। দেখো তিশা, তুমি আমার ব্যাপারটা কেন বুঝতে পারছো না? আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এই বিষয়টা, কারণ আমার জীবনে কোনো লক্ষ্য নেই। আমি কি করব না করব সেটা আমি নিজেও জানি না। তোমাকে সাথে রেখে তোমার জীবনটা নষ্ট করতে পারবো না। প্লিজ তুমি ফিরে যাও, আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করবে না। আমি তোমাকে সব কিছু থেকে ব্লক করে দিব। আর কোনোদিন আমি তোমার সামনে আসবো না, তুমি আমার সামনে আসবে না, প্লিজ। প্লিজ তুমি যদি আরেকটা এসব কথা বলো তাহলে কিন্তু আমি আমার নিজেকে শেষ করে দেব। তখন বুঝতে পারবে আমি কী ছিলাম তোমার জীবনে। এত বছর ধরে তোমাকে আমি ভালোবাসি, এতদিন ধরে আমি পাগলের মতো ছটফট করেছি তোমাকে একটা নজর দেখার জন্য। আর এখন তোমাকে আমি কাছে পেয়েছি, আর এখন তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। এটাই কি তাহলে তোমার শেষ কথা? যদি এটাই তোমার শেষ কথা হয় তাহলে আমি আমার নিজেকেই শেষ করে দেব। তুমি তাহলে তো ভালো থাকবে, তাই না? প্লিজ দিশা, তুমি কেন শুধু শুধু পাগলামি করছো? তুমি আমার কথাটা বুঝতে কেন পারছো না? বোঝার চেষ্টা করো। আমি অনেক বিপদের মধ্যে থাকি, কখন কি হয়ে যায় ঠিক নাই।
তুমি আমার একটা আলাদা টেনশন। আমি এই টেনশনটা নিতে যাচ্ছি না। আমি একমাত্র তোমার পিছু টান, আর আমার জন্যই তুমি সব কিছু ছেড়ে আমার জন্য তুমি ভালো হয়ে যাবে। আমি চাই তুমি সেই আগের মতো ফিরে আসো। আর তুমি তো আর অশিক্ষিত নও, তুমি একজন শিক্ষিত ছেলে। শিক্ষিতরা এভাবে কথা বলে না, তাদের সুন্দর জীবন হয়। সবার জীবন সুন্দরভাবে হয় এমন তো কোনো কথা নেই, কিন্তু কিছু কিছু জীবন এভাবেই শেষ হয়ে যায়। বুঝতে পেরেছ? সময় এবং পরিস্থিতি তাকে পরিবর্তন করতে বাধ্য করে। তখনই তিশা কান্না করতে করতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও আর নিজেকে সামলাতে পারলাম না, আমিও তিশাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর এভাবেই কতক্ষণ সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর আমি তিশাকে নিয়ে সারাটা দিন ঘুরে বেড়ালাম, আর সারাদিন ঘোরাফেরা করে আমি তিশাকে বাসায় এগিয়ে দিয়ে যাচ্ছি। আর তখন তিশা আমাকে বলতে লাগলো, আমি তোমাকে একটা কাজে সহযোগিতা করতে পারি। শোনো, কমিশনারের ভাতিজি ফারিয়া কিন্তু নেহালের সঙ্গে কাজ করে। হয়তো সে সবার সামনে আসে না, কিন্তু ওই ফারিয়া যে কতটা খারাপ আর ওই ফারিয়া যে কতটা জঘন্য কাজ করে থাকে এটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমরা একই ভার্সিটিতে পড়াশোনা করি, আর সেই জন্যই আমি খুব ভালো করে জানি। আগের ভার্সিটি থেকে তো চলে এসেছি, কারণ বাবার ব্যবসার কাজে এখানে থেকে গেছে। তারপর আমাকে এখানে নিয়ে এসেছে। এই ভার্সিটিতে এসে অনেক কিছু দেখেছি এবং দেখছি। ঠিক আছে, তুমি নিজেকে একটু সাবধানে থেকো, তাহলেই হবে। আর আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছো তুমি? নিজে সেফ থাকলে আমি টেনশন মুক্ত থাকবো। তারপর এইভাবে কথা বলতে বলতে তিশাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আমিও বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পর আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে আমি ল্যাপটপে কাজ করতে লাগলাম। তখনই সাকিব কল দিয়ে বলতে লাগলো, ভাই, আমাদের 2 ট্রাক ভর্তি আমাদের অস্ত্র এসেছে। আমাদের কাছে এখন ফুল লোড জিনিসপত্র আছে, তাদের সঙ্গে লড়াই করতে পারবো আমরা। আমি সকল জায়গা থেকে লোক এনে গোডাউনে রেখেছি। সবাই আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে, কি করব? শোন, এখন আমি তোকে ইমেইলে কিছু ফাইল পাঠাচ্ছি। ওই ফাইলগুলো দেখে দেখ। নেহালের সমস্ত জায়গাগুলো ধ্বংস করে দিবি। নেহাল যে যে জায়গাগুলো তার অপকর্ম আছে সবগুলো ধ্বংস করে তার লোকগুলোকে মেরে ফেলবি। আমি চাই জায়গাগুলো ধ্বংস হোক, নেহাল যেন কিছুটা ভয় পেয়ে যায়। আর সব কিছু কমপ্লিট করার পরই আমি তাকে অ্যাটাক করব। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই করব। আমি আপনার কথা মতোই সব জায়গায় লোক পাঠিয়ে দিচ্ছি। আর আমাদের বিশ্বাস আমরা এই কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবো। নেহালের কোনো ক্ষমতা নেই আমাদের উপর কিছু করার। তারপর আমি সাকিবের সঙ্গে আরও কিছু কথা বললাম। আর কথা বলার পর প্রায় কিছুক্ষণ পরই আবারও তিশা কল দিল। তিশার কল দিয়ে আমাকে বলতে লাগলো, এই, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। বাবার সঙ্গে নেহাল, তারপরে এমপি সাহেব, আরও বেশ প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিরা দেখা করতে এসেছে। আচ্ছা তিশা, তুমি একটু কাছাকাছি গিয়ে শোনো যে নেহাল তোমার বাবাকে কি বলে থাকে। আর ওরা কি দরজা বন্ধ করে মিটিং করছে? হ্যাঁ, আমি তো শুনলাম একটু আগে। আর ওদের মধ্যে কথাবার্তা হচ্ছে। নেহাল বাবাকে বস বলে ডাকছে, এটাই শুনেছি। আর এটাই আমার সন্দেহ জাগছে, তাই তোমাকে কল দিয়ে বললাম। আমি এর আগে বাসায় আসতে দেখি নাই। তিশা, আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো সে কথাগুলো তুমি চুপচাপ শুনবে। আমি তোমাকে কিছু ভিডিও ফুটেজ আর ছবি পাঠাচ্ছি। আচ্ছা, তোমার বাবা কি বাম হাতে পিস্তল ধরে? মানে বাম হাত কি বেশি কাজ করে বাম হাত দিয়ে? এটা তো আমি সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমার সামনে তো কখনো পিস্তল ধরেনি। আমি জানি না যে বাবার কোনো পিস্তল আছে কি না। তবে বাবা আমাকে থাপ্পড় মারার সময় বাম হাত দিয়ে থাপ্পড় মারে, এটা বলতে পারবো। দেখো, আমি তোমাকে কিছু ভিডিও ফুটেজ আর ছবি পাঠাচ্ছি। এগুলো দেখে বলো তো, এটা কি তোমার বাবার মতো দেখা যায়? আমি কল কেটে দিয়ে ভিডিও ফুটেজ আর ছবিগুলো দেখতে লাগলাম। আর ছবিগুলো দেখতে দেখতে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি, কারণ এই ছবির সঙ্গে বাবার সবটা মিলে যাচ্ছে। তার মানে বাবা এসবের সঙ্গে জড়িত আছে। তারপর আমি আবারও তাকে কল দিলাম, আর কল দিয়ে বলতে লাগলাম, আরে তুমি ঠিকই ধরেছ, এটাই আমার বাবা। হয়তো অন্ধকারে তার ছায়াটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু আমি এটা 100% শিওর এটাই আমার বাবা। আমি তো আমার বাবাকে খুব ভালো করে চিনি। আমি তোমার এখন যে কথাগুলো বলবো সেটা তুমি মনোযোগ দিয়ে শুনবে। তোমার বাবা হলো যাকে আমি এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছি, যার জন্য আমি আজ এইখানে এনেছি। মানে দেশের মধ্যে যত ড্রাগ, মাদকদ্রব্য, বিয়ে পাচার থেকে শুরু করে সকল কিছুই নিয়ন্ত্রণ করে তোমার বাবা। আর তোমার বাবার হয়ে শুধুমাত্র তারাই কাজ করে। নেহাল, এমপি সাহেব, এরা শুধুই
তোমার বাবার কেনা গোলাম। কি বলছো তুমি? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি এখন কি করব? নিজের বাবা এসব করে, এই জন্যই তো বাবা আমাকে ওনার সঙ্গে রাখতে চাচ্ছে না। আমাকে বারবার বলেছে আর এখনও বলে আমি নাকি সেই আগের ভার্সিটিতেই চলে যেতাম। এখানে নাকি বাবার অনেক শত্রু আছে, সেই জন্য। তবে আমি মাকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু মা যেতে চায় না। তিশা, তোমার বাবা একজন মাফিয়া কিংয়ের হেড। তোমার বাবার কথা কিন্তু সব কিছুই হয়। তাই আমি যা কিছু করব, আমি কিন্তু তোমাকে দেখে করব না, তোমার বাবাকে দেখে। আমি তাকে কখনো ক্ষমা করব না, কারণ উনি আমার বাবা মাকে মেরেছে। ওনার ষড়যন্ত্রে আমি এতগুলো লোক হারিয়েছি। সবাই আমার খুব কাছের ছিল। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ভালোবাসা এক জিনিস আর প্রতিশোধ হলো আর এক জিনিস। আশা করি তুমি বুঝতে পেরেছো। আমি তেমন সুন্দর করে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। এখন তুমি যদি আমাকে ছেড়ে চলেও যাও, তাহলে আমি তোমাকে কখনোই বাধা দিব না, কারণ কারণ তোমার কাছে এটা খারাপ থাকতে পারে যে আমি তোমার বাবার সঙ্গে রক্তারক্তি যাচ্ছে। আমার বাবা যেসব অন্যায় করেছে আর যেসব অপকর্ম করেছে, তার জন্য উনি ঠিকই শাস্তি পাবে। তার জন্য আমি তোমাকে ছেড়ে চলে যাব, এটা কোনো কথা হলো? আমাদের ভালোবাসা ঠিক থাকবে। বাবা যা করেছে সেটার জন্য তো শাস্তি পাবে। এখানে আমার আর কি বলার আছে? ঠিক আছে, তুমি তাহলে ফোনটা কাছাকাছি নিয়ে যাও। আমি ওদের কথাবার্তাগুলো একটু শুনবো। ওরা কি সব কথা বলছে সেটা আমার শুনতে হবে। তারপর তিশা মোবাইলটা নিয়ে কাছাকাছি নিয়ে গেল, আর কাছাকাছি যাওয়ার পরেই আমি ওদের কথাবার্তাগুলো শুনতে লাগলাম। তখন নেহাল বলতে লাগলো, বস, আমি কিন্তু অনেক ভয়ে থাকি, কারণ টেবিল কিং এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ওর কর্মকাণ্ড দেখে কি আপনি একটু ঘাবড়ে যাচ্ছেন না? আপনি কি একবার ভেবে দেখেছেন ও কি করতে পারে? আপনি যদি কোনো কিছু না করেন তাহলে কিন্তু সব কিছু হারাতে হবে। সেটা তো আমি বুঝতে পারছি না। ও তো এতদিন সবার সামনে ছিল, না আমাদের কিছু করেনি, কিন্তু হঠাৎ করে এসে এসব কিছু সামনে নিয়ে আসছে। আর দিনের পর দিন প্রশাসনের যন্ত্রণা, আর এদিকে তার যন্ত্রণা, আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। আমাদের সমস্ত গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে আমাদের লোকগুলোকে মেরে ফেলেছে, আর এমনভাবে নৃশংসভাবে মেরেছে যেটা দেখার মতো নয়। সে কোথায় থাকে, কি করে, তার কোনো ছবি কিন্তু কোনো কিছুই তো আমাদের কাছে নেই। আর আমি ফারিয়াকে বলেছি, কিন্তু ফারিয়া তো কোনো ব্যবস্থা করতে পারছে না। ওই ফারিয়াকে বিয়ে কোনো কিছু হবে না, কারণ ওই ফারিয়া তো ওই ডেভিল কিংকে খুঁজে পাচ্ছে না। আমাদের যত লোক আছে শত লোককে একসাথে আসতে বল, আমি কিছুদিনের মধ্যেই তাকে অ্যাটাক করব। যদি ওর কিছু নাই জানেন তাহলে আমরা কি করে অ্যাটাক করব? আর আপনি এখনো এই কিছুদিন, এদিকে আমি অনেক টেনশনে আছি। কোন সময় কোন দিক দিয়ে মেরে ফেলে ঠিক নেই। আমাকে যদি একবার ধরে ফেলতে পারে তাহলে কিন্তু আমি আপনার নাম ফাঁস করে দেব। শোন, আমি বিদেশ থেকে অস্ত্র বানিয়েছি, বুঝতে পেরেছিস? আর ওদের একটাকে ধরে যতটুকু জানতে পেরেছি ততটুকু দিয়েই হবে, আর কোনো কিছু লাগবে না। তুই সবকিছু ব্যবস্থা কর, কালকেই আমি তাকে অ্যাটাক করব। এই কুত্তার বাচ্চার এত বড় সাহস! ওই কুত্তার বাচ্চা আমার বিরুদ্ধে এসে এই জায়গায় দখল করে নিবে। ওর বাপ মাকে তো আমি নিজের হাতে খুন করেছি, এখন সে বাকি। সেদিন তো ওটাকে মেরে ফেলেছি এমপি সাহেব, কিন্তু কোথা থেকে যে এসে কিভাবে বেঁচে উঠলো সেটাই বুঝলাম না। ওর বাবার সামনে ওর মায়ের সঙ্গে আমি বিছানা গরম করেছি, বুঝতে পেরেছিস? ওর মাকে আমি ধর্ষণ করে তারপরে নৃশংসভাবে হত্যা করেছি। আমি যে কতটা খারাপ এটা তো এই বাচ্চা ছেলে জানে না, এখন জানতে পারবে। আমি এসব কথা শোনার পরে আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ এটা আমার বাবা। আমার এখন বাবা বলতেও লজ্জা লাগছে। এরকম একটা বাবার ঔরসে আমার জন্ম হয়েছে। নিজের প্রতি একটা ঘৃণা কাজ করছে। এদিকে আমি কল কেটে দিলাম, আর কল কেটে দেওয়ার পর আমি আমার গোডাউনে যেতে লাগলাম। আর আমি আমার গোডাউনে এসে সবাইকে বুঝিয়ে দিলাম কিভাবে কি করব ও আমাকে কালকে অ্যাটাক করবে। আর আগেই আমি তাদেরকে আজকে অ্যাটাক করব। সাব্বিরকে বলতে লাগলো, ভাই, এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। আজকে সেই কাঙ্ক্ষিত দিন এসেছে। ভাই, বিশ্বাস করেন, আমাদের জীবন দিয়ে দিব, তবুও ওদেরকে ছেড়ে দেব না। ওদেরকে আমরা কুত্তার মতো মারবো। ভাই, ওর সঙ্গে যারা যারা আছে তারা সবাই আজকের নাইট ক্লাবে যাবে।
আর নাইট ক্লাবে যাওয়ার পরে ওরা সবাই সেখানে আড্ডা দেবে, এনজয় করবে, আর এখানেই আমরা অ্যাটাক করব। ভাই, ওই শফিক চৌধুরী যে এতটা খারাপ এটা তো কেউ আমরা এতদিন জানতাম না। ও সবার মুখোশের আড়ালে এরকম ভাবে থাকতো। ওর মুখোশটা এটা যদি আগে জানতে পারতাম। তারপর আমি তাদের সঙ্গে আরও কিছু কথা বললাম, আর কথা বলার পরে আমি সবাইকে রেডি হয়ে নিতে বললাম। আর এভাবেই বেশ কিছুক্ষণ পার হয়ে গেল, আর তখনই প্রায় 500-র মতো ছেলে চলে আসলো। আমি তাদের সঙ্গে কথা বললাম, সবাই আমার হয়ে কাজ করে। তারপর ওদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে, আর রিসিভ করতে করতে আরও বেশ কিছু সময় পার হয়ে গেল। গাড়িটা করে সেই ক্লাবের দিকে যাচ্ছি, এটা তার এলাকায়, এটা আমি ভালো করেই জানি। আর কিছুক্ষণ পরেই আমি সেইখানে পৌঁছে দেওয়ার পরই আমি তিশাকে কল দিলাম। আর কল দেওয়ার পর তিশার নাম্বারটা বন্ধ। আমি খুবই চিন্তিতই পড়ে গেলাম তিশাকে নিয়ে, কারণ ওরা কোথায় গেছে, তিশার কোনো ক্ষতি হয়ে যায়নি তো। তখনই আমার ফোনে একটা কল আসলো, আর আমি কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে কেউ একজন বলতে লাগলো, কিরে, তুই কি মনে করেছিস আমি তোর ব্যাপারে জানতে পারবো না? তুই ছদ্মবেশে থাকিস বলে কি তোকে আমি চিনতে পারবো না? তোকে আমি খুব ভালো করে চিনতে পেরে গেছি। তুই কে, তোর খুব কাছের একজন লোক, তার কাছ থেকে তোর কথা জানতে পেরেছি মাত্র, এজন্যই তোর সাথে সাথে কল দিলাম। আয়, তোর সঙ্গে দেখা করার খুব ইচ্ছে, সামনাসামনি দেখবো। অনেক ভুল করছিস আমাকে ডেকে আনলে। নিজের মৃত্যুর সময়টা গুনতে থাক, কারণ আমি আসলেই তোর মৃত্যু হব। তোকে আমি আমার নিজের হাতে মারবো, আর এমনভাবে মারবো যেটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আরে রাগ তো সাক্ষী, এই শফিক চৌধুরী একদিনে তৈরি হয়নি, বুঝতে পেরেছিস? এই শফিক চৌধুরী অনেকদিন ধরে আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করছে, তবে সেটা তুই সবার সামনে এনেছিস। তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস, আমার ব্যবসা বন্ধ করে দিয়েছিস, আমার লোকগুলোকে কুত্তার মতো মেরেছিস। তুই যেটা 15 বছর ধরে এই জায়গায় সাধনা করতে করতে এসেছিস, আর আমি তোর জায়গায় আসতে মাত্র 2 বছর সময় নিয়েছি। 1 বছর নিজেকে গুছিয়ে আর 1 বছর নিজেকে এইখানে এনেছি। তাহলে বুঝতে পারছিস আমি কিরকম? তোর আদরের ভালোবাসা আমার কাছে এসে কষ্ট পাচ্ছে। মেয়েরা সব কিছু জানতে পারে গেছে, তাকে তো বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। আর সবাই জানে ও আমার মেয়ে, আসলে তো আমার মেয়ে না। তার বাবা ছিল অনেক বড় বিজনেসম্যান, আর আমি ছিলাম তার বাবার একমাত্র ম্যানেজার। আমি তার বাবাকে খুন করে ছোটবেলায় তার দায়িত্বটা নিয়ে নিই। দায়িত্বটা কিনে নিয়েছিলাম জানিস, কারণ সমস্ত সম্পত্তি ছিল তার নামে করা। 18 বছর হয়ে গেছে, আর কিছুদিন আগে আমি সাইন করিয়ে নিয়েছি। এখন তাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। নে, কথা বল। তুমি আমাকে প্লিজ বাঁচাও, ওরা আমাকে অনেক মারছে, আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ একটু তাড়াতাড়ি আসো। তিশা, আমি থাকতে তোমার কোনো কিছুই হবে না, তুমি ভয় পেও না। আমি এখনই আসছি, তুমি আমার জন্য ঠিক থাকবে। তারপর আমি কল কেটে দিলাম। কল কেটে দিয়ে আমি তাড়াতাড়ি করে তার দেওয়া ঠিকানায় যেতে লাগলাম, আর সবাইকে বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। তারপর আমি গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটা লাগালাম, আর তখনই 2টা ছেলে এসে আমাকে নিয়ে গেল। আমি তাদের সঙ্গে যেতে লাগলাম। ওরা আমার হাত থেকে পিস্তলটা নিয়ে নিল। কোনো সমস্যা নেই। তারপর আমাকে নিয়ে ভিতরে আসলো, আর ভিতরে আসার পর আমি দেখতে লাগলাম ওরা উপর থেকে নেমে আসছে। এমপি সাহেব, নেহাল, শফিক আরও কয়েকজন লোক, সবাই একসঙ্গে তারা কাজ করে, এটাই বোঝা যাচ্ছে। তারপর আমাকে দেখে শফিক বলতে লাগলো, আমি হলাম রাজার রাজা, কিন্তু এখন আমি পুরো নিঃস্ব হয়ে গেছি শুধুমাত্র তোর জন্য। তোর বাবাকে কেন মেরেছিলাম জানিস? কারণ তোর বাবাকে বলেছিলাম যে হাসপাতালে যত রোগী থাকবে সব রোগীর কিডনিগুলো আমার কাছে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু তোর বাবা এটার জন্য রাজি হয়নি। ও তো আমাকে পুলিশের ভয় দেখিয়েছে, আমার বিরুদ্ধে মামলা করেছে, এই জন্য তোর বাবাকে মেরেছি। তোকে বলেছিলাম আমার সঙ্গে কাজ করার জন্য, কিন্তু তুইও না করেছিলি নেহালকে, এমপিকে। তুমি যেসব অন্যায় করেছিস সেটা যে কতটা জঘন্য এটা তুই বুঝতে পারবি। এখন তুই এই সমাজটাকে নষ্ট করে দিয়েছিস। তার জন্য ছেলে মেয়ে উভয়ই কেন কোনো কিছুতেই নিরাপদে থাকতে পারে না। ছেলেদের ভয় হলো তারা নেশায় আসক্ত হয়ে যাবে, কারণ মেয়েদের ভয় হলো তাদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলা হবে। তার জন্য এই দেশের মানুষের কষ্ট হচ্ছে অনেক।
আরে দেশের মানুষের কষ্ট হচ্ছে তাতে তোর কি? তোকে তো আমি অনেক অফার দিয়েছিলাম এমপির মাধ্যমে, কিন্তু তুই তো সেই অফারটা নিতে চাসনি, আর এর জন্য তোকে এখন মরতে হবে। যে কিনা তোকে ছোটবেলা থেকে বাবা ডেকে এসেছে, তাকে কিডন্যাপ করে তার উপর অত্যাচার করার মন মানসিকতা তোর কিভাবে হলো? কারণ যে তোকে বাবা ডাকতো তার মধ্যে কি একটুও মন মানসিকতা মনুষ্যত্ব বলতে কিছুই নেই? আমার মধ্যে এসব কোনো কিছুই নেই, বুঝতে পেরেছিস? আমি শুধুমাত্র টাকাকে ভালোবাসি, আমার কাছে টাকাই সব। আর আমি তাকে এমনিতে মেরে ফেলতাম, ও সন্দেহ করা শুরু করে দিয়েছিল আমার কাছে। তারপরে আমাকে কয়েকজন মারতে আসলো। আমি তাদেরকে পেটের মধ্যে কয়েকটা ঘুষি দিতেই ওরা মাটিতে শুয়ে পড়লো। আর মাটিতে পড়ে যেতেই তখনই তিশাকে ওরা অত্যাচার করতে লাগলো। আমি বাধ্য হয়ে মারামারি বন্ধ করে দিলাম। আর তারপর দেখলাম আমার হয়ে কাজ করতে রামিম আর সাগর তাদের দুইজনকে মেরে ফেলেছে, তাদেরকে হত্যা করেছে। একসময় আমি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। আর তখনই চারিদিক থেকে গোলাগুলির শব্দ ভেসে আসলো। আর আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম সাব্বির আমার মুখে পানি দিচ্ছে। তারপর সাব্বির বলতে লাগলো, ভাই, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলে চলবে? আমাদের প্রতি সুখ দিতে হবে না। আন্টি আঙ্কেলের মৃত আত্মা কষ্টে আছে, আপনি উঠুন। আমি উঠে সবাইকে গুলি করতে লাগলাম। ওরা প্রায় সবাই মারা গেল। আমি দেখতে পেলাম নেহার আর শফিক সাহেব এখান থেকে পালাচ্ছে। আমি তাদেরকে ধরে গিয়ে আর ইচ্ছে মতো মারতে লাগলাম। তখনই শফিক বলতে লাগলো, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনো এমন কাজ করব না। এটাই আমার শেষবারের মতো জীবন ভিক্ষা দে। আমি এ দেশ ছেড়ে চলে যাব, তুই এ দেশে থাকবি, রাজত্ব করবি। যদি আমার রাজত্ব করার ইচ্ছে থাকতো তাহলে এটা আমি অনেক আগেই করতে পারতাম। তাহলে শুধু শুধু তোকে নিয়ে পড়ে থাকতাম না, বুঝতে পেরেছিস? কারণ আন্ডারওয়ার্ল্ড এমন কেউ নেই যে আমার উপর কথা বলবে। তারপর আমি কোনো কথা না বলে আমার কোমর থেকে ছুরি বের করে আমি তাদের বুকের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর তখনই ছটফট করতে করতে ওরা মারা গেল। আমার হাতে গুলি লেগেছে। তারপর আমি আমার হাতের মধ্যে কিছু একটা দিয়ে বেঁধে দিলাম। আর তখনই তিশা এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তোমার কোনো কিছুই হবে না, তুমি আমার জন্য বেঁচে থাকবে। আমি যে তোমাকে ছাড়া অসহায়, তুমি ছাড়া যে এখন আমার কেউ নেই। তারপর সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে আসলাম। আর হাসপাতালে নিয়ে এসে তাকে ভর্তি করানো হলো। আর ডাক্তার সাহেব দেখে তাড়াতাড়ি করে অপারেশন করতে লাগলো। আর কিছুক্ষণ পরে ডাক্তার সাহেব বের হয়ে বলল রক্ত লাগবে। আমি তাকে রক্ত দিলাম 1 ব্যাগ। আর 2 ঘন্টা পরে ডাক্তার সাহেব বেরিয়ে এসে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, রুগী এখন সম্পূর্ণ সুস্থ আছে। তবে যদি রক্তটা না পাওয়া যেত তাহলে আমরা ওনাকে বাঁচাতে পারতাম না, কারণ অনেক ব্লাড বেরিয়ে গিয়েছিল। রুগীকে এখন কেবিনে দেওয়া হবে, আর রোগীর সামনে এখন কথা বলবেন না। ওনার জ্ঞান ফিরলে ধীরে ধীরে কথা বলতে পারবেন। তারপরে ডাক্তার চলে গেল। আর ডাক্তার চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই তাকে কেবিনে দেওয়া হলো। আর কেবিনে দেওয়ার পরে আমি তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম, কারণ হাতে 2টা গুলি লেগেছে। 2টা গুলির মধ্যে 2টা গুলি ভিতরে রয়ে গেছিল। যদি গুলিগুলো বের হয়ে যেত তাহলে কোনো সমস্যা হতো না। প্রায় 2 ঘন্টা পরে তার জ্ঞান ফিরল। আমি তার হাতটা শক্ত করে ধরলাম। তখনই এসে আমাকে ইশারায় ডাকলো। আমি তার কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। কি ব্যাপার, এত কান্না করছো কেন? আমি তো এখনো সুস্থ আছি। আর ডেভিল কিং এর কি এত তাড়াতাড়ি মৃত্যু হতে পারে বলো? আমাদের এখনো কত স্বপ্ন বাকি আছে। আর তোমার কাছ থেকে আমাকে কেউ নিতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। আর যদি এরকম একটা পরিচয় বলো না তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো, বলে দিলাম। তুমি একজন অ্যাডভোকেট, বুঝতে পেরেছো? এটাই তোমার আসল পরিচয়। এইসব মাফিয়া কিন্তু তোমার কোনো পরিচয় নয়। আমি কোনো মাফিয়া কিংয়ের বউ হতে চাই না। ঠিক আছে, আজকে থেকে আর কখনোই এই সব কাজ করব না। সব কিছু শেষ করে তোমার জন্য। সাব্বির, সাকিব, আজকে থেকে সব কিছু ছেড়ে দে। আমি আর এই লাইনে নেই। এখন থেকে সবাই সাধারণ মানুষের মতো বাঁচব, মানুষের জন্য কাজ করব। তারপরে এভাবেই পার হয়ে গেল কয়েকটা দিন। আমিও সুস্থ হয়ে গেলাম। তারপর বিয়েটা হয়ে গেল আমাদের। এখন আমি দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। আর আমি বাসর ঘরের সামনে চেয়ারে বসেই সবার সঙ্গে আড্ডা দিচ্ছি। মূলত এইখানে বারান্দা, তাই বারান্দার মধ্যেই আড্ডা দিচ্ছি। আর তখনই দেখলাম তিশা আমার সামনে চলে আসলো। আর তিশাকে বাসর ঘর থেকে বেরিয়ে আসতে দেখে সবাই অবাক হয়ে গেল। আর তখনই সবার উদ্দেশ্যে বলতে লাগলো,
এই তোরা কি কোনোদিন মানুষ হবি না বলতো? এখানে বসে বসে ভালো কথা বল, কোনো সমস্যা নেই, কিন্তু এসব আবারও মাফিয়ার ব্যাপারে কথা বলছিস। কোথায় কি হলো, কে কি করলো, এসব কি কথা বলার কোনো প্রয়োজন আছে? আর তোমাকে কি আমি এসব কথা বলতে না বলেছি না? তুমি আমার ওইসব কথা বলছো? আরে আমরা তো শুধুমাত্র আড্ডা দিচ্ছিলাম আর পেছনের কথাবার্তাগুলো বলছিল। এটা তো আর তেমন কোনো কিছু না, তাই না? আমি তো তোমাকে কথা দিয়েছি, মাথা ছুঁয়ে কসম কেটেছি, আর কখনো এইসব কাজ করব না। তারপর সাব্বির, সাকিব আরও কয়েকজন ছিল, ওরা সবাই ভয় পালিয়ে গেল আর ওরা মুচকি হাসছে। তারপর আর আমিও রুমে প্রবেশ করলাম, আর রুমে প্রবেশ করতে তিশা দরজা লাগিয়ে দিল। আর দরজা লাগিয়ে দেওয়ার পরে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আর বিছানায় ফেলে দেওয়ার পর আমার উপর উঠে বলতে লাগলো, বাহিরে যত যাই কিছু করো না কেন, কিন্তু বাসায় আসলে, বাসায় আসার পরে আমি কিন্তু এখানকার হোম মিনিস্টার, আমার উপরও কিন্তু একটা কথাও বলবে না, বুঝতে পেরেছো? আর এখন আর কিন্তু কোনো কথা হবে না, শুধু রোমান্স হবে। তোমাকে আমি আদর করতে পারবো না, তোমাকে